মঙ্গলবার রাতেই লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। স্থায়ী কমিটির সঙ্গে সাক্ষাৎ। টিউলিপের একের পর এক ফ্ল্যাট কেলেঙ্কারির খবর, পদত্যাগ দাবি করলেন টরি এমপিরা। শেখ পরিবারের বিরুদ্ধে প্রথম দুর্নীতির মামলা, তাপসের অ্যাকাউন্টে 500 কোটি টাকার সন্দেহজনক লেনদেন। জুলাই ঘোষণাপত্র নিয়ে শিগগিরই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা, জানালো প্রেস উইং। চীনে নতুন ভাইরাস আতঙ্ক, এশিয়ার দেশগুলোতে ছড়িয়ে পড়ার শঙ্কা। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ রাতের 21 সংবাদের সাথে আছি আমি সাবির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, আস্থার জায়গা হয়ে উঠেছে সুপ্রিম কোর্ট হেল্পলাইন। সরাসরি ফোনে অভিযোগ করলেই আইনি সমাধান। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গুলশানে তার বাসভবনে স্থায়ী কমিটির সৌজন্য সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের পক্ষে খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানাতে রবিবার রাত 8টায় গুলশানের বাসভবনে একে একে আসেন স্থায়ী কমিটির সদস্যরা। পরে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের মহাসচিব। তিনি জানান, জনগণের জন্য, দেশের জন্য কাজ করার নির্দেশ দিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। আগামী 7 তারিখে তিনি সম্ভবত রাতে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তার চিকিৎসার জন্যে। সেই কারণেই আমরা জাতীয় স্থায়ী কমিটির সকল সদস্য আমরা আজকে এসেছিলাম তাকে বিদায় শুভেচ্ছা জানাতে, এবং সেই সঙ্গে আমরা তার সঙ্গে আলাপ করেছি এবং কথা বলেছি, এবং পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চেয়েছি আমরা যে আল্লাহ তাআলা তাকে যেন সম্পূর্ণ সুস্থ করে আবার আমাদের মাঝে, দেশের মানুষের মাঝে ফিরে নিয়ে আসেন, এবং আমাদের যে গণতন্ত্রের জন্য যে আমাদের সংগ্রাম চলছে সেই সংগ্রামে তিনি নেতৃত্ব দেন। নির্দেশনা দিয়েছেন যে একসাথে কাজ করো, জনগণের পক্ষে কাজ করো, গণতন্ত্রের পক্ষে কাজ করো। 27টি ব্যাংক হিসেবে 539 কোটি 16 লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন তাপসের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন, তার স্ত্রী ও সন্তানের বিরুদ্ধে আরও 3টি মামলা হয়েছে। সুমাইয়া খানের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের পর প্রথমবারের মতো শেখ পরিবারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মামলার আসামি সাবেক মেয়র ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন তাপস। এসব তথ্য জানাতে দুদকের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন। 73 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জনপূর্বক বুক দখলে রেখে এবং 27টি ব্যাংক হিসাবে 5,17,527 মার্কিন ডলার অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে হস্তান্তর ও স্থানান্তর করে শাস্তিযোগ্য অপরাধ করায় মামলা রুজু করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির অভিযোগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির আলোচিত গাড়ি চালক সৈয়দ আবেদ আলী, তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পী ও সন্তান সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে মামলার তথ্য জানানো হয়। সৈয়দ আবেদ আলী জীবন 3,72 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন এবং নিজ নামেও 12টি ব্যাংক হিসাবে 41 কোটি টাকারও বেশি
সন্দেহজনক লেনদেন, শাহরিন আক্তার শিল্পী অসঙ্গতিপূর্ণ 1,26,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন এবং দুটি ব্যাংক হিসাবে 3,56,00,000 টাকারও বেশি সন্দেহজনক লেনদেন এবং সোহানুর রহমান সিয়াম 37,30,000 টাকার দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করায় মামলা রুজু করা হয়েছে। তাপস সহ পলাতকদের ফিরিয়ে আনতে আইনি পদক্ষেপ নেবে দুদক। এছাড়াও অভিযুক্তদের বিরুদ্ধে সম্পদের তথ্য মিললে অন্তর্ভুক্ত করা হবে চার্জশিটে। আরও তথ্যাদি পাওয়া গেলে, আরও স্থাবর সম্পদ দেশে এবং বিদেশে পাওয়া গেলে সেগুলিও এই মামলার সাথে অন্তর্ভুক্ত করা হবে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। জুলাই ঘোষণাপত্র নিয়ে দ্রুতই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা, জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। একই সঙ্গে জানান, শেখ মুজিবের খুনিদের বিভিন্ন দেশ থেকে যে প্রক্রিয়া এনে বিচার হয়েছে তার চেয়েও বেশি গুরুত্ব দিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। সমসাময়িক বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এ সংবাদ সম্মেলন। বিচারের প্রক্রিয়া চলমান, কিন্তু শেখ হাসিনাকে দেশে ফেরাতে উদ্যোগের অগ্রগতি জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এ বিষয়ে ভারতের আনুষ্ঠানিক বক্তব্য না পেলেও তাকে ফেরাতে এবং বিচার শেষ করতে অব্যাহত রয়েছে জোর প্রচেষ্টা। তার বাবার খুনিদেরকে পার্সু করে অনেক জায়গা থেকে নিয়ে এসে এখানে বিচার করেছেন, তার চেয়ে আরো দ্বিগুণ, আরো অনেক বেশি রিলেন্টলেসলি তাকে আমরা পার্সু করে তাকে দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের সম্মুখীন করা হবে। আমরা যদি না পারি আমাদের সময়ে, তারপরে যারা আসবেন তারা চেষ্টা করবে। এটা জাতির একটা আকাঙ্ক্ষা। শেখ হাসিনার গুম খুনের নজিরও শিগগিরই উন্মুক্ত হবে জাতির সামনে। হাসিনার আমলের তো পাপাচারের তো শেষ নাই, যে দুই একটা আয়না ঘরে আমরা আপনাদেরকে ভিজিটের একটা ব্যবস্থা সামনে করব। জুলাই ঘোষণাপত্রের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা খুব দ্রুতই আলোচনায় বসবেন বলে জানান প্রেস সচিব। পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও কথাবার্তা হবে। আশা করছি যে আপনারা এই বিষয়ে সামনে আরো ডেভেলপমেন্ট দেখবেন। সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যার রহস্য উন্মোচনে পিবিআইয়ের কর্মতৎপরতা চলছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। সাগর রুনির বিষয়ে আমরা বলতে পারি, এটা নিয়ে রিওপেন করা হয়েছে। পিবিআইয়ের প্রধান এটা দিয়েছে, ওনার সাথে আজকে আমাদের কলিগের কথা হয়েছে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রাজবাড়ীতে 55 পদাতিক ডিভিশনের মহড়ায় বাহিনীর প্রশিক্ষণ যুগোপযোগী করারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মেহেদী হাসানের রিপোর্ট, জানাচ্ছেন মানিক শিকদার। অত্যাধুনিক সব অস্ত্রের ব্যবহারে শত্রু দুর্গ উড়িয়ে দিচ্ছে দেশপ্রেমিক সেনাবাহিনী। বেজে উঠেছে যুদ্ধের দামামা। ট্যাঙ্ক, সাজোয়া যানের পিছু পিছু এগিয়ে চলেছেন পদাতিক সেনারা। 55 পদাতিক ডিভিশনের আয়োজনে রাজবাড়ীর কালুখাড়ির চরে প্রশিক্ষণের দৃশ্য এটি। প্রধান উপদেষ্টা অনুষ্ঠান স্থলে এলে তাকে স্বাগত জানায় 3 বাহিনীর প্রধানসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তারা। 1 ঘণ্টা অনুশীলনে সশস্ত্র বাহিনীর সদস্যরা যুদ্ধের মহড়া দেন। পদাতিক বাহিনীর পাশাপাশি অংশ নেয় ট্যাঙ্ক, সাজোয়া যান এবং কমান্ডোরা। অনুশীলন শেষে সমাপনী বক্তব্যে প্রধান উপদেষ্টা দেশমাতৃকাকে রক্ষায় সশস্ত্র বাহিনীকে সবসময় প্রস্তুত থাকার আহ্বান জানান। সবকিছুর প্রস্তুতি এভাবেই হয়। আজকে সেটা দেখে খুব ভালো লাগলো, আমাদের প্রস্তুতি, যাতে এটা ক্রমাগতভাবে আমরা প্রতি মুহূর্তের জন্য প্রস্তুত থাকতে পারি। প্রশিক্ষণের আধুনিকায়ন নিয়েও কথা বলেন তিনি। এটা মহড়া মাত্র, তো এই মহড়া থেকে বাস্তবের সৃষ্টি, প্রস্তুতি, যাতে প্রকৃত যুদ্ধে আমরা সফলভাবে বিজয়ী হয়ে আসতে পারি। 55 পদাতিক ডিভিশনের একটি পূর্ণাঙ্গ ব্রিগেড এবারের অনুশীলনে অংশ নিয়েছে। মানিক শিকদার, 21 টেলিভিশন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির 4 মামলা বাতিলই থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 4 সদস্যের বেঞ্চ এ রায় দেন। পরে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানান, তারেক রহমানের বিরুদ্ধে আরও 18-19টি মামলা রয়েছে। শাকির আরজু রিপোর্ট। 2007 সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে রাজধানীর গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে মামলা করেন। এরপর এসব মামলার ভিত্তিতে গ্রেফতার করা হয় তারেক রহমানকে।
এরপর একে একে অন্য মামলাতেও গ্রেফতার দেখানো হয় তাকে। গত 23 অক্টোবর প্রথমবার তারেক রহমানের চাঁদাবাজির 4 মামলা বাতিল করে দেন হাইকোর্ট। এ আদেশের বিরুদ্ধে লিপ্ট আপিল করে রাষ্ট্রপক্ষ। রোববার শুনানির শুরুতে রাষ্ট্রপক্ষ জানায়, চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে তারেকের বিরুদ্ধে, কিন্তু এই টাকা কোথায় গেছে তার কোনো উৎস মেলেনি। আর তারেক রহমানের আইনজীবী সর্বোচ্চ আদালতকে বলেন, এটি সেই মামলা যে মামলায় গ্রেফতার করে তার কোমরের হাড় ভেঙে ফেলা হয়েছিল। পরে আপিল বিভাগ 4টি মামলাই বাতিল করে দেন। তার যে পিছনের ব্যাকবোন এগুলো ভেঙে ফেলেছিল, এত টর্চার তার উপরে করা হয়েছিল। কিন্তু আজকে দেখা গেল যে মামলাগুলোতে তাকে এত টর্চার করা হলো, কি কারণে টর্চার করা হলো সেটা আজকে প্রমাণ হলো যে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তার এই মামলাগুলোর ব্যাপারে তাকে টর্চার করা হয়েছে। মামলাগুলোর কোনো আইনগত ভিত্তি ছিল না, ইনগ্রেডিয়েন্টস ছিল না, যে কারণেই মামলাগুলো বাতিল করা হয়েছে। তবে কি এ আদেশের ফলে তারেক রহমানের দেশে ফেরার পথ খুলল? এমন প্রশ্নে আইনজীবী জানান, এই 4 মামলার উপর তারেক রহমানের দেশে ফেরা নির্ভর করছে না। 111 সরকারের প্রায় প্রত্যেকটা মামলায় বাতিল হয়ে গেছে। আর শেখ হাসিনা ওয়াজেদের সময় ওনার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছিল 64টা ডিস্ট্রিক্টে। সেই মামলার প্রায় 36টা মামলা ইতিমধ্যে খারিজ হয়ে গেছে। এখন গোটা মিলিয়ে আর মানে ধরেন 18-19টার মতো মামলা আছে। ওনার দেশে আসার বিষয়টা উনি প্রয়োজনীয় পদক্ষেপ যথাসময়ে নেবেন। জামিন নিয়ে 2008 সাল থেকে লন্ডনে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার জন্য এখনও উপযুক্ত পরিবেশ তৈরি করা যায়নি বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আরও বলেছেন, নির্বাচনে যে কোনো নতুন দলকে বিএনপি স্বাগত জানায়, তবে তা যেন কিংস পার্টি না হয়। আর বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর প্রত্যাশা, দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেবে অন্তর্বর্তী সরকার। মাহিলা ইসলামের রিপোর্ট। যুক্তরাজ্যে 2 সপ্তাহের সফর শেষে রোববার দুপুরে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে। মনে করি ওনাকে নিয়ে আসার জন্য সম্পূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি, সেজন্য অল্প কিছু সময় লাগবে, অতি অবশ্যই আসবেন। ভারপ্রাপ্ত চেয়ারপারসন জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য, থাকার জন্য আমাদের সকল প্রয়াস নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। অন্যথায় ফ্যাসিবাদ বিরোধী শক্তি এবং তাদের দোসররা আশকারা পেতে পারে, সেটা আমরা বুঝতে পেরেছি। দেশের স্বার্থে যে কোনো নতুন দলকে বিএনপি স্বাগত জানায় বলে এ সময় মন্তব্য করেন সালাউদ্দিন। নতুন রাজনৈতিক শক্তির যদি উদয় হয় আমরা স্বাগত জানাবো, তবে সেটা যেন কিংস পার্টি টাইপের এবং সরকারি সহযোগিতায় না হয়ে তারা সুষ্ঠু ধারায় রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে জন্মগ্রহণ করে, সেটাই ভালো। অপরদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় যোগ দিয়ে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আমি আরো নিশ্চিত হতে চাই এই বছরের মধ্যেই গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। বক্তৃতা বিবৃতিতে বিএনপি জামায়াতের যে দূরত্ব বাড়ছে তা স্পষ্ট। যুগপৎ আন্দোলনের অন্যতম সঙ্গীকে দেশের প্রশ্নে কোনো ছাড় নয় বলছেন বিএনপি নেতারা। আর একই সঙ্গে চলার পথে ভুলগুলো মুখ্য না ভেবে বরং প্রতিযোগিতার অবস্থান প্রমাণের তাগিদ জামায়াত নেতাদের। আকবর হোসেন সুমনের রিপোর্ট। প্রায় 2.5 দশকের বন্ধুত্বের সম্পর্ক বিএনপি জামায়াতের। যুগপৎ আন্দোলনে একে অন্যের সঙ্গী যেমন হয়েছে, তেমনি জোট সরকার গঠন করে সহাবস্থান তৈরি করেছিল জাতীয় সংসদেও। 5 আগস্টের পর প্রকাশ্য মতবিরোধ ও একে অন্যের সমালোচনায় দৃশ্যমান হয়েছে এই দুই রাজনৈতিক দলের দূরত্ব। অনেক টার্মিনাল দখল সহ অনেক টেন্ডার ভাগাভাগির মধ্যে আপনাদের লোকরা কি জড়িত নেই? যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র ইনশাআল্লাহ সফল হবে না। বিএনপির এই নেত্রীর মতে মূল গাছকে উপড়ে ফেললে চলবে না। আমাদের সঙ্গে যতক্ষণ আপনি ভালো থাকবেন, এখন আপনি যদি আগাছা হয়ে যদি মনে করেন গাছটাকে উপড়ে ফেলেন তাহলে তো হবে না।
আপনি যে স্বর্ণলতা আপনাকে বুঝতে হবে, আপনি যতই সুন্দর দেখান না কেন আপনি স্বর্ণলতা, আপনি আরেকটা গাছের উপর জীবনযাপন করেন, এটা আপনাকে বুঝতে হবে। প্রতিদ্বন্দ্বিতায় যেন সম্পর্কে বিভাজন সৃষ্টি না হয় সেদিকে দৃষ্টি রাখার আহ্বান জামায়াত নেতার। একটা পরিবারে 5 জন সদস্য থাকলে তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি কোনো ছোটোখাটো হয়ে গেলে হয়ে থাকতে পারে, কিন্তু সেটাকে মেজর এজেন্ডা না ধরে আমাদের মেজর এজেন্ডা ধরতে হবে এই দেশটা আমার। ন্যাশনাল ইস্যুতে আমরা কেউ কাউকে ছাড় দেবো না। ন্যাশনাল ইস্যুতে যদি আমিও আমার শত্রু হই তাহলে আমার বিরুদ্ধেও আমি সাজা দিতে কুণ্ঠাবোধ করব না। অভ্যুত্থানের চেতনা থেকে বিচ্যুত হলে পরস্পরকে রক্ষা করা কঠিন হবে বলে মনে করেন জামায়াতের এই নেতা। ভিন্ন মত বিএনপি নেত্রীর। এখন চাঁদাবাজি যদি কেউ করে, এখন যদি কেউ এখনো যদি হল দখল করে, এখনো যদি কেউ ছাত্রদেরকে অন্যায়ভাবে তাদের উপরে কোনো মত চাপিয়ে দেয়, আমরা যেটা মাঝে মধ্যে বিভিন্ন মিডিয়াতে দেখছি যে এরকম কিছু ঘটনা ঘটছে, তো এই ঘটনা যদি কেউ ঘটে তাহলে এইটা জামাত বিএনপিকে রক্ষা করতে পারবে না, বিএনপি জামাতকে রক্ষা করবে। বিএনপি এমন একটা দল যে দল একা 300 আসনে 1-এর অধিক 5-এর অধিক আপনার নমিনেশনের জন্য প্রার্থীরা সক্রিয় থাকে। তো সেইখানে তো অন্য কোনো দল যারা অন্যের উপর নির্ভর করিয়া যাদের বাঁচিতে হয় তাদের তো বড় কথা মানায় না। গণতান্ত্রিক প্রতিযোগিতায় মুখোমুখি হলেও শেষ রায় জনগণের হাতে বলে মনে করেন এই দুই রাজনীতিক। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ফ্ল্যাট কেলেঙ্কারির ঘটনায় এবার পদত্যাগের চাপে পড়েছেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী ও শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক। নতুন করে দ্য টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত হয় হাসিনা ঘনিষ্ঠ আরও একজনের কাছ থেকে বিনামূল্যে টিউলিপের ফ্ল্যাট পাওয়ার তথ্য। একই দিন দ্য ডেইলি মেইলের প্রতিবেদনে উঠে আসে 7 লাখ পাউন্ডের আরেক বাড়ি নিয়ে টিউলিপের মিথ্যা তথ্য দেওয়ার খবর। এ অবস্থায় টিউলিপের পদত্যাগের দাবিতে সোচ্চার টরি এমপিরা। দুলি মল্লিকের ডেস্ক রিপোর্ট। লন্ডনের কিংস ক্রসের পর এবার হ্যামস্টেডে ফ্ল্যাট নিয়ে প্রশ্নের মুখে শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক। বাংলাদেশে গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজনের কাছ থেকে বিনামূল্যেই ফ্ল্যাটটি পেয়েছিলেন টিউলিপ। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয় ফ্ল্যাটটি সরাসরি তাকে দেওয়া হয়নি। প্রতিবেদনে বলা হয় 2009 সালে টিউলিপের ছোট বোন আজমিনা সিদ্দিককে বিনামূল্যে হ্যামস্টেডের ফ্ল্যাটটি দেন আইনজীবী মঈন গনি। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্র অনুসন্ধানে দেখা যায় কোনো আর্থিক মূল্য ছাড়াই ফ্ল্যাটটি আজমিনাকে দেওয়া হয়। টিউলিপ ঠিক কখন ফ্ল্যাটটিতে উঠেছিলেন তা স্পষ্ট নয়, তবে 2012 থেকে 2016 সাল পর্যন্ত নথিপত্রে টিউলিপের ঠিকানা হিসেবে ওই ফ্ল্যাটটি দেখানো হয়। দ্য টেলিগ্রাফে এ তথ্য প্রকাশ হতে না হতেই আরেক ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ডেইলি মেইলে উঠে আসে টিউলিপের কিংস ক্রসের সম্পত্তি নিয়ে মিথ্যাচারের তথ্য। এতে বলা হয় 2004 সালে কিংস ক্রসের ফ্ল্যাটটির মালিকানা লাভ করেন টিউলিপ। সে সময় তার জ্ঞাত আয়ের কোনো উৎস ছিল না। অনুসন্ধানে দেখা যায় সম্পত্তিটি কেনা হয়নি, উপহার হিসেবে পেয়েছিলেন টিউলিপ। তবে টিউলিপ তা অস্বীকার করে দাবি করেন 2002 সালে তার বাবা মা এটি কেনেন, যদিও ভূমি দপ্তরের অনুসন্ধানে তার কোনো তথ্য পাওয়া যায়নি। এ অবস্থায় টিউলিপের বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ তুলে তার পদত্যাগের দাবি তুলেছেন বিরোধী দলের 3 এমপি বব ব্ল্যাকম্যান, ম্যাট ভিকার্স ও বেন অবেস জেকটি। উপযুক্ত ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত ট্রেজারি মিনিস্টারের দায়িত্ব থেকে টিউলিপকে সরে দাঁড়ানোর দাবি তাদের। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। চীনে নতুন করে মহামারী ছড়িয়ে পড়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছে। শুধু তাই নয়, একাধিক হাসপাতালের ভয়াবহ চিত্র ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস ও রয়টার্স। প্রতিবেদনগুলোতে বলা হয় ভাইরাসটির সংক্রমণ বাড়ার শঙ্কা দেখা দিয়েছে এশিয়ার দেশগুলোতে। তবে চীন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও জরুরি অবস্থা ঘোষণা করেনি। আফসারা নীলা, ডেস্ক রিপোর্ট।
কোভিড-19 মহামারীর পর চীন আর জাপানে দ্য হিউম্যান মেটানিউমোভাইরাস HMPVর প্রাদুর্ভাব বেড়েছে। ইনফ্লুয়েঞ্জা ধাঁচের এ ভাইরাসে এরই মধ্যে অনেকে আক্রান্ত হয়েছেন। ভাইরাসটি করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ভাইরাসটি এশিয়ার অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েছে বলে সংবাদ প্রকাশ করেছে দ্য ইকোনমিক টাইমস। আর বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি রাইনোভাইরাস এবং হিউম্যান মেটানিউমোভাইরাসের সংক্রমণ বেড়েছে। বিশেষ করে 14 বছর বয়সীদের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশে এর প্রাদুর্ভাব বেশি। বিভিন্ন প্রতিবেদন এবং সোশ্যাল মিডিয়ার পোস্টে চীনের হাসপাতালগুলোতে রোগীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। প্রতিবেদন মতে HMPV ফ্লুর মতো উপসর্গ বিশেষ করে শিশু এবং অসুস্থ ব্যক্তিদের মধ্যে গুরুতর শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করতে পারে। যদিও বিভিন্ন প্রতিবেদন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টিকে সংকটাপন্ন করে দেখানো হয়েছে, কিন্তু চীনা কর্তৃপক্ষ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এ বিষয়ে এখনও জরুরি অবস্থা জারি করেনি। আর চীন জানিয়েছে তারা নতুন সংক্রমণটিকে নিয়ন্ত্রণে নিয়েছে এবং ভ্রমণের ক্ষেত্রে উদ্বেগের কিছু নেই। এদিকে চীনের রহস্যময় হিউম্যান মেটানিউমোভাইরাস HMPV প্রাদুর্ভাবের মধ্যেই ভারতের তেলেঙ্গানা সরকার নাগরিকদের সতর্ক করে বারবার হাত ধোয়া ও ভিড় এড়ানোর পরামর্শ দিয়েছেন। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছে তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। স্যামসাংকেও তাড়িয়ে দিয়েছিল বিগত সরকার, বললেন অর্থ উপদেষ্টা। তেল রিফাইনারি কারখানা বানাতে চায় সৌদি আরব। আমন্ত্রণ আবারও রাতের 21 সংবাদ। অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্কিত বক্তব্যের কারণেই গণ অধিকার পরিষদ নেতা ফারুক হাসানের সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে দাবি ছাত্র জনতার অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের। এ ঘটনায় অভিযুক্তরা ক্ষমা চাইলেও তা মানতে নারাজ দলের নেতারা। দোষীদের গ্রেফতারে 24 ঘন্টার আলটিমেটামের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিসের ভূমিকা স্পষ্ট করার দাবি জানিয়েছেন তারা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। গণ অধিকার পরিষদের সহ সভাপতি ফারুক হাসানকে ছুরিকাঘাত করা হয় গেল শনিবার। এ ঘটনায় দায়ী করা হয় ছাত্র জনতার অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের। রোববার নিজেদের অবস্থান তুলে ধরতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ছাত্র জনতার অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের এই সংবাদ সম্মেলন। শিক্ষার্থীদের অভিযোগ, অন্তর্বর্তী সরকার নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন ফারুক। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনাকর অবস্থায় ধাক্কাধাক্কিতে আহত হন তিনি। কিন্তু তা নিয়ে এখন মিথ্যাচার করছে গণ অধিকার পরিষদ। আহতরা ক্ষিপ্ত হয়েছে, আপনার সাথে দুটো একটা কথা বলেছে, আপনার কলার ধরেছে। আমি আমার পক্ষ থেকে, আমার আহত ভাইদের পক্ষ থেকে মাপ চাই আপনার কাছে। জাতীয় ঐক্য পরিষদের মুখপাত্র ফারুক সাহেবের সাথে কিছু ব্যক্তিত্ব ছিল, তার নেতাকর্মী ছিল। আমাদের ওই ভাইয়ের কলার টেনে স্টেজের পিছে নিয়ে যাওয়া হয়, নিয়ে যেয়ে আমাদের ভাইদের উপরে অতর্কিত হামলা করে। এদিকে চিহ্নিত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করে গণ অধিকার পরিষদ। ওরা নাকি ক্ষমা চেয়েছে, এইভাবে সিনেমা স্টাইলে মেরে ক্ষমা চাইলে ক্ষমা হবে না, হবে না। আমরা এত হাতেম তাই না। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। এই 24 ঘন্টার মধ্যে যারা ফারুকের উপর হামলা চালিয়েছে তাদেরকে গ্রেফতার না করা হলে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা পদত্যাগ করতে বাধ্য করব। পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন দলটির নেতারা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। আর 21 সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করল বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ BFIU। এসব সাংবাদিক ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের সুবিধাভোগী হিসেবে পরিচিত। এর আগেও বেশ কজন সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করে সংস্থাটি। অনেকের ব্যাংক হিসাব মেলে শত শত কোটি টাকার খোঁজ। বিস্তারিত মাহতাব মিনহাজের রিপোর্টে। ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের আমলে দেশের গণমাধ্যম নিয়ন্ত্রণ করতেন সাংবাদিকদের একটি সুবিধাভোগী চক্র। গোয়েন্দা অনুসন্ধানে এই চক্রের অনেকেরই ব্যাংক হিসাবে শত শত কোটি টাকার খোঁজ মিলেছে। এবার এই চক্রের আরও 21 জনের ব্যাংক হিসাব তলব করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU।
এ দফায় যেসব সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করা হয়েছে তাদের মধ্যে ডিবিসি নিউজের বার্তা প্রধান প্রণব সাহা, সাবেক প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান জাহিদ তুষার, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক এম শামসুর রহমান, একই প্রতিষ্ঠানের বার্তা প্রধান মামুন আবদুল্লাহ, মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী, এসএ টিভির বার্তা প্রধান মাহমুদ আল ফয়সাল, এসএ টিভির নির্বাহী পরিচালক রাশেদ কাঞ্চন, 21 টেলিভিশনের সাবেক হেড অফ ইনপুট অখিল পোদ্দার, রাশেদ চৌধুরী, কালবেলার বিশেষ প্রতিনিধি আঙ্গুর নাহার মন্টি, 71 টিভির সাংবাদিক ঝুমুর বাড়ির নাম রয়েছে। সাধারণত কারো ব্যাংক হিসাবে অস্বাভাবিক অর্থ জমা ও লেনদেনের তথ্য পেলে অ্যাকাউন্ট জব্দ করা হয়। দুর্নীতি দমন কমিশনও তাদের সম্পদ অনুসন্ধান করে। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। বিচারাঙ্গনে আইনজীবী, কর্মকর্তা বা কর্মচারী কিংবা বিচারক দুর্নীতি অনিয়ম করলে রেহাই পাচ্ছেন না কেউই। বিচার প্রার্থীরা সরাসরি ফোনে অভিযোগ জানিয়ে নিচ্ছেন সমাধান। বিশ্লেষকরা বলছেন বিচার প্রার্থীদের আস্থার জায়গা হয়ে উঠছে সুপ্রিম কোর্ট হেল্পলাইন। একই সঙ্গে হাইকোর্টের কোনো বিচারপতির বিরুদ্ধে অভিযোগ পেলে কাজ করছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। শাকের আরজু রিপোর্ট। দীর্ঘদিন খোঁজাখুঁজির পরও সিভিল রিভিউ মামলার নথিপত্র খুঁজে না পেয়ে সুপ্রিম কোর্ট হেল্পলাইনে কল সেন্টারে অভিযোগ জানান লালমনিরহাটের শামসুজ্জোহা। পরে সুপ্রিম কোর্ট প্রশাসন বিষয়টি পদক্ষেপ নিলে নথি খুঁজে পান তিনি। 62 সালের মামলা আমার, ওইটার নথিটা গায়েব করেছিল। প্রধান বিচারপতি বরাবর হেল্প ডেস্কে ফোন দিয়ে আবেদন করে তারপরে এটা উদ্ধার করি। লালমনিরহাটের শামসুজ্জোহার মতো এসএম আমিনুল ইসলাম একটি মামলার ফাইল খুঁজে না পেয়ে কল করেন। এরপর 2 কার্য দিবসের মধ্যেই পেয়ে যান ফাইলটি। মিসফেল হয়ে আসছিল বা কিছু, হ্যাঁ, তারপর ওই ক্লিয়ার করা খুঁজে পাচ্ছিল না। তারপরে আমি ওই কমপ্লেইন করছিলাম, পরে আমরাও পেয়েছি, সেও আমাকে করছে যে খোঁজ পাওয়া গেছে। এভাবে বিচার প্রার্থীদের বিভিন্ন অভিযোগ ফোনে গ্রহণ করে আইনি সমাধান করছে সুপ্রিম কোর্ট হেল্পলাইন। সুপ্রিম কোর্ট হেল্পলাইনে গত 1 মাসে বিচারক, আইনজীবী ও কর্মচারীদের বিরুদ্ধে 33টি অভিযোগ এসেছে। শুধু গত মাসেই 12 জন নিম্ন আদালতের বিচারকের বিরুদ্ধে অভিযোগ এসছে। এই জিনিসটা কিন্তু আগে কখনো ছিল না। আমাদের বিচার ব্যবস্থায় একটা বিশাল গলদ ছিল, বিশাল দুর্নীতির একটি জায়গা রয়েছে। সুপ্রিম কোর্টের প্রশাসনের উচিত এখন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সঙ্গে বসা, একত্রিত ভাবা, কারণ সব সমাধান কিন্তু সুপ্রিম কোর্ট দিতে পারবে না। যেমন একজন লয়ারের সঙ্গে লয়ারের অভিযোগের বিষয়টা, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট প্রশাসন দিতে পারবে না। আইন বিশ্লেষকরা বলেন, কোনো বিচারকের বিরুদ্ধে যদি অভিযোগ দেয় তবে তা যাচাই বাছাই করে আইনি পদক্ষেপ নিতে পারে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের উচিত বিশেষ করে আমাদের বর্তমান প্রধান বিচারপতি মানুষের যে আস্থা, দ্রুততার সঙ্গে এগুলো নিষ্পত্তি করে, এর জন্য কোনো কারণে একটা আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে একটা ফাইলবন্দি না হয়ে থাকে। একই সঙ্গে হাইকোর্টের বিচারপতিদের অনিয়ম, দুর্নীতি আর অসদাচরণের বিরুদ্ধে কাজ করছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বলে জানান আইন বিশ্লেষকরা। ওনারা কাজ করে যাচ্ছেন বিচার বিভাগের উন্নতির জন্য, বিচার বিভাগকে দুর্নীতিমুক্ত করার জন্য। তো এটুকু এই মুহূর্তে বলতে পারি যে হ্যাঁ, এখানে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং হচ্ছে। যে 12 জন বিচারপতি সম্পর্কে তিনি বলেছিলেন যে তিনি তাদেরকে ছুটিতে পাঠিয়েছেন সাময়িক সময়ের জন্য। আমরা যতটুকু জেনেছি যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সেক্ষেত্রে কাজ করেছে। আমরা এও জেনেছি যে তাদের একটা প্রাথমিক রিপোর্ট মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রেরণ করা হয়েছে। এদিকে 2020 সালে সুপ্রিম কোর্টে দুর্নীতি, অনিয়ম ও আর্থিক লেনদেন বন্ধে অভিযোগ বক্স স্থাপন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। তবে সেটির কার্যকারিতা আর নেই বলে জানান বারের সম্পাদক। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নির্দেশে গত বছরের 26 সেপ্টেম্বর হেল্পলাইন সেবা চালু করে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। সৌদি কোম্পানি আরামকোর মতো দক্ষিণ কোরিয়ার স্যামসাংকেও বিমানবন্দর থেকে তাড়িয়ে দিয়েছিল বিগত সরকার, জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। তবে অন্তর্বর্তী সরকার বিদেশি বিনিয়োগকারীদের সঠিক পরিবেশ দিতে বদ্ধপরিকর বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। অন্যদিকে সৌদি রাষ্ট্রদূত বিগত সরকারের প্রতি অভিযোগ জানানোর পাশাপাশি বাংলাদেশে তেল রিফাইনারি কারখানা তৈরি করে পূর্ব দক্ষিণ এশিয়ার বাজারে রপ্তানির হাব গড়ার আশা প্রকাশ করেন। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। সৌদি বাংলাদেশ সম্পর্কে বন্ধুত্বের হাত বারবার ফিরিয়ে দিয়েছে হাসিনা সরকার। ব্যক্তি স্বার্থেই এমনটা করা হতো বলে অভিযোগ জানান সৌদি রাষ্ট্রদূত। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি বাংলাদেশ সংক্রান্ত সেমিনারে এসব অভিযোগ জানান তিনি। কেবল জনশক্তি রপ্তানিতেই নয়, বাংলাদেশে তেল রিফাইনারি কারখানা করে পূর্ব দক্ষিণ এশিয়ার বাজারে তেল রপ্তানির হাব গড়তে চায় সৌদি আরব, জানান সৌদি রাষ্ট্রদূত।
for investors and for companies from Saudi Arabia and from all the companies and countries all over the world. বিনিয়োগ না বাড়ার কারণে শুধু দুর্নীতি না, বাংলাদেশের অতীতে পলিসিগত নানা ভুল সিদ্ধান্তও রয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। Samsung came and they are also not welcome. They went to Vietnam and they are exporting more than $50 billion. আর আমাদের দেশে স্যামসাংকে এয়ারপোর্ট থেকে তাড়িয়ে দিলেন and what happened. So these are the policies, and in fact I sometimes, because I was at what time the governor of the central bank, there are a lot of wrong policies taken. অন্তর্বর্তী সরকার বিদেশি বিনিয়োগকারীদের সঠিক পরিবেশ দিতে বদ্ধপরিকর এবং সব দেশের জন্যই জনশক্তি প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। I can assure the ambassador that the present government is definitely poised towards very positively towards this, and we are trying to make things really easy for the investors to come in. And I think the next time the Saudis come, so the entrepreneurs come here, they will find a much better atmosphere and much better welcome than they have received in the past. সর্বোপরি বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার হাত বাড়ানোর আশ্বাস দেয় সৌদি সরকার। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। বিতর্কিত ব্যবসায়ী এস আলমের নিয়ন্ত্রণে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। এছাড়া ব্যাংক খাত সংস্কারে গঠিত টাস্ক ফোর্সের পরামর্শে আরও 5 ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। ব্যাংকগুলো হলো এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং আইসিবি ইসলামিক ব্যাংক। এসব ব্যাংকের এমডিদের ছুটিতে পাঠানোর বিষয়টি স্ব ব্যাংকের পরিচালনা পর্ষদে অনুমোদন হয়। রোববার বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে। এছাড়া ওইসব ব্যাংকের লেনদেন যাচাই, পর্যালোচনা ও কোনো তথ্য মুছে ফেলা হয়েছে কিনা তা দেখতে ফরেনসিক অডিটের সিদ্ধান্ত নিয়েছে টাস্কফোর্স। সেই সিদ্ধান্তে একমত হয়েছে কেন্দ্রীয় ব্যাংকও। সবগুলো ব্যাংকই বিতর্কিত এস আলম গ্রুপের সরাসরি নিয়ন্ত্রণ ছিল সরকারি আমলে। এমডি ছুটিতে থাকবেন, এটা সকল ব্যাংকের পর্ষদের সম্মিলিত সিদ্ধান্ত। এটা এই জন্য করা হয়েছে যে এই ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক অ্যাসেট কোয়ালিটি রিভিউর আওতায় আমাদের একটা অডিট পরিচালনার বিষয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। তো এখানে ওনারা যেন অযাচিত কোনো হস্তক্ষেপ করতে না পারেন, তাতে এই প্রক্রিয়াটাকে স্বচ্ছ রাখার জন্য এমডিদেরকে সাময়িকভাবে ছুটিতে যেতে বলা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলেছেন পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। আর এই অসদাচরণ নাকি করা হয়েছে ভরা মজলিসে। বিপিএলের ঢাকা পর্ব চলাকালে ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে নাজমুল আবেদিন ফাহিমকে প্রকাশ্যে অপমান করেন ফারুক আহমেদ। পরবর্তীতে ফারুক আহমেদ জানান সমস্যার সমাধান হয়ে গেছে। ফারবেজ খোকনের রিপোর্ট। বাংলাদেশের ক্রিকেটে দ্বন্দ্বের জন্য অবসান হচ্ছে না। সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্বের অনেকদিন ধরে ছিল আলোচনায়। এবার কথা উঠেছে বোর্ড সভাপতি ফারুক আহমেদের সঙ্গে পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের মনোমালিন্য নিয়ে। একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি সামনে নিয়ে আসেন ফাহিম। ওরকম একটা মন্তব্য আমি স্পেসিফিক বলতে চাই না মন্তব্যটা কি ছিল, বাট সেটা আমাকে খুবই ডিসঅ্যাপয়েন্ট করেছে। বিসিবি পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের 5 মাস পূর্ণ হয়নি নাজমুল আবেদিন ফাহিমের, তবে এর মধ্যে পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন তিনি। সভাপতির দুর্ব্যবহারকেই দায়ী করে এই সিদ্ধান্ত নিতে চান তিনি, তবে বিষয়টি এমন নয় বলে জানান বিসিবি সভাপতি। পদত্যাগ করতে চায় না বলছে, কাজ করা ডিফিকাল্ট বলেছে, পদত্যাগ করতে চেয়েছে আমি শুনি নাই। এবার যাই হোক, ফাহিমের সাথে আমার কথা হয়েছে, সবকিছু মিলিয়ে এমন একটা সিচুয়েশন ছিল যে ইট ওয়াজ নট ভেরি গুড। তো তখন একটা কথা এসছে যে মনে করেন হয়তো ওই সময় আমি কার সাথে কি বলেছি। ফাহিমের সঙ্গে এই সমস্যার সমাধান হয়ে গেছে বলে জানিয়েছেন সভাপতি ফারুক আহমেদ। সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান তিনি। ফাহিম ভাই তো আমার বয়োজ্যেষ্ঠ, আমার বড় মানুষ, সে আমারও সিনিয়র প্লেয়ার, সিনিয়র মানে অনেক সিনিয়র। তো সেই দিকে বিবেচনা করলে হয়তো বা উনি মনক্ষুণ্ণ হয়েছেন। ফারুক আহমেদ বলেন, টিকিটের চাপ ছিল, প্রেসিডেন্ট বক্সেও একটা ঘটনা ঘটেছে। যাই হোক না কেন, এগুলো মিডিয়াতে না বলে নিজেদের মধ্যে সমাধান করা উচিত। শেষের দিকে একটু কমিউনিকেশন গ্যাপ হতে পারে। পারভেজ খোকন, 21 টেলিভিশন।
বাংলাদেশে বাজারে নতুন সিরিজের কেলভিনেটর এসি ফ্রিজ ওয়াশিং মেশিন নিয়ে এলো র্যাঙ্কস ইলেকট্রনিক্স। রাজধানীর একটি হোটেলে জমকালো অনুষ্ঠানে পণ্য 3টি বাজারজাতের ঘোষণা দেয় সনি র্যাঙ্কস নামে বহুল পরিচিত প্রতিষ্ঠান র্যাঙ্কস ইলেকট্রনিক্স। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সনি র্যাঙ্কসের ম্যানেজিং ডাইরেক্টর একরাম হোসেন। এ সময় কোম্পানিটির বিভিন্ন বিভাগের কর্মকর্তা, ডিলার, ব্যবসায়িক পার্টনার, লাইফটাইম কাস্টমাররা উপস্থিত ছিলেন। নতুন বছরে ক্রেতাদের জন্য র্যাঙ্কস ইলেকট্রনিক্স লিমিটেডের সিলেট ও গাজীপুর থেকে কেলভিনেটর ব্র্যান্ডের নতুন মডেলগুলো উৎপাদন করছে। ইতোমধ্যে 5টি নতুন সাইড বাই সাইড রেফ্রিজারেটর ও 2টি টপলোড ওয়াশিং মেশিন এনেছে র্যাঙ্কস। পণ্যগুলো পাওয়া যাচ্ছে দেশব্যাপী সব শোরুম ও অনলাইন স্টোরে। এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। মঙ্গলবার রাতেই লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া, স্থায়ী কমিটির সঙ্গে সাক্ষাৎ। টিউলিপের একের পর এক ফ্ল্যাট কেলেঙ্কারির খবর, পদত্যাগ দাবি করলেন টরি এমপিরা। শেখ পরিবারের বিরুদ্ধে প্রথম দুর্নীতির মামলা, তাপসের অ্যাকাউন্টে 500 কোটি টাকার সন্দেহজনক লেনদেন। জুলাই ঘোষণাপত্র নিয়ে শিগগিরই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা, জানালো প্রেস উইং। চীনে নতুন ভাইরাস আতঙ্ক, এশিয়ার দেশগুলোতে ছড়িয়ে পড়ার শঙ্কা। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।